আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ, টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। পাচার হওয়া অর্থ ফেরত আনতে মাঠে দুদক, সঙ্গে এফবিআই। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ। কুইক রেন্টালের ক্যাপাসিটি চার্জের নামে বিলিয়ন ডলার পাচার। আওয়ামী লীগ নেতাদের পালানোর রুট বৃহত্তর সিলেট সীমান্ত। ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে নিহত ১, আহত ২। বাগেরহাটে পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত। বদির ভাতিজা টেকনাফের সাবেক চেয়ারম্যান শাহজাহান গ্রেফতার। দেশের শিক্ষা ব্যবস্থায় সংস্কার চায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান। নিজস্ব সিন্ডিকেটের দুর্নীতিতে নমনীয় ছিলেন তাপস। আলোচনায় নেই একতরফা নির্বাচনের প্রধান সহযোগী রওশন এরশাদ। কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু। এবং নাইজেরিয়ায় জ্বালানির ট্যাঙ্কার বিস্ফোরণে ৪৮ জন নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। দায়িত্ব নেয়ার পরই তিনি গতকাল রোববার বলেন, জুলাই ও আগস্টে গণহত্যার দায়ে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ৫ আগস্ট ভারতে চলে গেছেন। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে। শুধু শেখ হাসিনাকেই নয়, গণহত্যার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের সবাইকে ফিরিয়ে আনার কথা জানিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত ১৭ বছরে পাচার হওয়া টাকার হিসেব প্রায় ১ লাখ কোটি টাকা। এবার সেই টাকার খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আর এ কাজে দুদককে সহযোগিতা করছে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা। এরই ধারাবাহিকতার অংশ হিসেবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি দল। সোমবার এফবিআই এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের এক মহাপরিচালক বলেন, মানি লন্ডারিং প্রতিরোধে দীর্ঘদিন ধরে কাজ করেছে দুদক। এছাড়া পাচার হওয়া টাকা উদ্ধারে আমাদের সফলতা আছে। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও আমাদের সক্ষমতা এফবিআইকে জানাবো। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার বিদায়ী হাই কমিশনার লিলি নিকোলস। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে তারা কৃষিতে উন্নয়ন অংশীদারত্ব, নার্সিং ও দক্ষতা উন্নয়ন, বাণিজ্য বহুমুখীকরণ, বিদেশি বিনিয়োগ এবং দুই দেশের জনগণের সঙ্গে যোগাযোগ সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরেরও বেশি সময় ধরে বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে। আর এ কাজটি করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রতিমন্ত্রী নজরুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সিন্ডিকেট। নতুন করে আলোচনায় সিলেটের সীমান্ত এলাকা। পতিত আওয়ামী লীগ সরকারের বাঘা নেতারা সিলেট সীমান্ত দিয়ে দেশ ছেড়েছেন বলে নানান গণমাধ্যম দাবি করছে। চোরাচালানের স্বর্গরাজ্যে পরিণত হওয়া সিলেটের সীমান্তে প্রায় প্রতিদিনই আওয়ামী লীগ নেতারা পালাতে গিয়ে ধরা পড়ছেন। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে প্রাণ হারিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। সীমান্তের জঙ্গলে কলাপাতায় শুয়ে থাকা অবস্থায় আটক হয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
সোমবার গভীর রাতে ধনতলা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ সেনারা গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরভিটা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় নিহতের বাবা শ্রী মহাদেব কুমার সিংহ সহ ২ বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন ফকিরভিটা বেলপুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংশু মোহাম্মদ। বাগেরহাটে পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের মুখোমুখি ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা সবাই ইজি বাইকের যাত্রী ছিলেন। সোমবার সকাল ৯:৩০টার দিকে বাগেরহাট খুলনা মহাসড়কের টাউন নাওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি খুলনাগামী ছিল এবং বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইজি বাইকে থাকা ৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়েছে। টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার এক খুদে বার্তায় র্যাব জানিয়েছে, শাহজাহান মিয়া সাবেক এমপি আব্দুর রহমান বদির ভাতিজা। তিনি তালিকাভুক্ত মাদক কারবারি। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে শাহজাহান মিয়ার বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধে সহিংসতা ও মাদক সহ অনেকগুলো মামলা রয়েছে বলেও জানিয়েছে র্যাব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরামর্শ দিয়েছেন ঢাকায় জাতিসংঘের ৩ প্রতিষ্ঠান ইউনিসেফ, ইউনেস্কো ও ইউএনএফপি এর কর্মকর্তারা। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠকে কর্মকর্তারা এই অভিমত ব্যক্ত করেন। এ সময় শিক্ষানীতি হালনাগাদ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তারা। প্রয়োজনে এ ব্যাপারে তারা বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে রাজি। শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষার উপর জোর দিচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও সংস্থাটির বিশেষায়িত সংস্থাগুলোর সহযোগিতাকে স্বাগত জানাবেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কয়েকজন প্রকৌশলীকে নিয়ে চক্র গড়ে তুলেছিলেন সংস্থাটির সদ্য সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এ চক্রের মাধ্যমে কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে। এ চক্রের নেতৃত্বে ছিলেন সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী বোরহান উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান ও অঞ্চল ৩-এর নির্বাহী প্রকৌশলী মিথুন চন্দ্র শীল সহ আরও বেশ কয়েকজন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, প্রকৌশলী চক্রের সদস্যদের বিরুদ্ধে নিয়োগের জালিয়াতি থেকে শুরু করে প্রকল্পের টাকা লুটপাট, ভুয়া বিল, ভাউচার তৈরি, দরপত্র জালিয়াতি করে অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলেও কোনো ব্যবস্থা নেননি তাপস। বরং মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে অভিযুক্তদের নানাভাবে অনিয়ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এ প্রক্রিয়ায় কর্পোরেশনের কয়েকশো কোটি টাকা লোপাট করা হয়েছে। অর্থ আত্মসাতের সঙ্গে জড়িতদের লোভনীয় নানা প্রকল্প সহ গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেওয়া হয়। রওশন এরশাদ বিগত ১.৫ দশকের আওয়ামী দুঃশাসনের অন্যতম প্রধান সহযোগী এই নারী। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সব সহযোগীরা মামলা, গ্রেফতারের বিপাকে থাকলেও আলোচনার বাইরে রয়েছেন সাবেক এই বিরোধী দলীয় নেতা। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদ নির্বাচন। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে শেখ হাসিনার অধীনে আয়োজিত এই নির্বাচন বর্জন করে বিএনপি, জামায়াত সহ অধিকাংশ রাজনৈতিক দল। সেই সময় একতরফা নির্বাচন আয়োজনে আওয়ামী লীগের দরকার ছিল একটি ডামি বিরোধী দল। ফলে জাতীয় পার্টিকেই এই দায়িত্ব দিতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগের চাহিদা মতো সাজানো সেই নির্বাচনে রওশন এরশাদের নেতৃত্বে অংশ নেয় জাতীয় পার্টি। একটি পাতানো নির্বাচনের মাধ্যমে মাত্র ৩৪টি আসন নিয়ে আওয়ামী লীগ সরকারের গৃহপালিত বিরোধী দল হয়ে যায় জাতীয় পার্টি। বিরোধী দলীয় নেত্রীর আসনে বসেন রওশন এরশাদ। ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হলে দ্রুত কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। মৃত ওই কয়েদির নাম মোহাম্মদ স্বপন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক এদিন সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন। কারারক্ষী মোহাম্মদ মেহেদি জানান, সকালের দিকে মোহাম্মদ স্বপন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর আমরা দ্রুত ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বপন কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। হাজতি নম্বর ৬০৩৭/A এবং তার বাবার নাম ইদু মিয়া।
নাইজেরিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার ট্রাক বিস্ফোরিত হয়ে 48 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার নাইজেরিয়ার উত্তর মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে, এ খবর দিয়েছে রয়টার্স। নাইজার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গবাদি পশু সহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানি ভর্তি ট্যাঙ্কার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আশেপাশে থাকা গাড়িতেও আগুন ধরে যায়। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।